সত্যি যখন একরাশ কর্মব্যস্ততার মধ্যে আমাদের মনে হয় যে চেনা শহরটাকে ভীষণভাবে বোরিং লাগছে, আর একদিনের ছুটিতে মনে হয় কাছাকাছি কোথাও গিয়ে একটু শান্তির খোঁজ পাই, তখন কিন্তু প্রথমেই যে জায়গাটার নাম মনে পড়ে সেটা হচ্ছে দীঘা। দীঘা কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন, আর এই ইমোশন নিয়েই শুরু হোক আজকের গল্প। তবে এই গল্পে আমাদের অতি পরিচিত ওল্ড দীঘা নিউ দীঘা দেখিয়ে তোমাদেরকে বোর করব না, বরং তোমাদের নিয়ে ঢু মারবো কষায় কষায় রেস্টুরেন্টে, আর রিভিউ দেবো একদম সাচমুচ ভাবে। আর তার সাথে তোমাদের দেখাবো দীঘার কিছু নানান সাইট সিইং। সব মিলিয়ে গল্পটা কিন্তু ভীষণভাবে জমে যাবে। তো তোমরা অবশ্যই দেখো, সাথে থেকো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের গল্প। সো গুড মর্নিং। আজকে আমরা রওনা দিচ্ছি দীঘার জন্য। আর গত 7 দিন ধরে দীঘা যাওয়া নিয়ে প্রচুর প্ল্যানের চেঞ্জ হচ্ছিল। আলটিমেটলি আজকে আমরা বেরোচ্ছি। এখন বাজে 4:46, আর উবেরের জন্য ওয়েট করছি। পিছনে বোধহয় অঞ্জনা মাসি আসছে মেশোর সাথে, আর আমরা যাবো এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে আমরা বাস ধরবো। তো চলো দেখতে থাকো আজকের পর্ব। কদিন ধরেই আমি, মা আর অঞ্জনা মাসি ভীষণভাবে ক্লান্ত বোধ করছিলাম। আমি আমার রেগুলার অফিসের চাপে, আর মা আর মাসিমণি তাদের দৈনন্দিন সংসারের ঠেলায়। মনে হচ্ছিল কোথাও গিয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচি। তাই দুদিনের ছুটিতে আমরা 3 জনে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বাঙালিদের তো দীপুদা ভীষণভাবে জনপ্রিয়। 7 দিন আগেই কিছু প্ল্যান প্রোগ্রাম না করেই টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিটে নানান রকম প্রবলেম হচ্ছিল। প্রথম আমরা গড়িয়া থেকে টিকিট কেটেছিলাম, সে টিকিট ক্যান্সেল হয়ে গেল। তারপর ঠিক আগের দিন আমরা এসপ্ল্যানেড থেকে টিকিট পেলাম। তো চলো এখন এসপ্ল্যানেডেই যাব। সেরকম কিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম করে বেরোয়নি, শুধু উদ্দেশ্য খানিকটা রিল্যাক্স 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 আর রিল্যাক্স। 3 জনই একটু রিল্যাক্স করব, একটু খাওয়া দাওয়া করব, আর একটু মন খুলে ঘুরবো, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি এসপ্ল্যানেড। তো এসে গেছি এসপ্ল্যানেড বাস টার্মিনাস। সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো চলো বাসে ওঠা যাক। এই যে আমরা বাসে উঠে রেডি। 38, 39, 40 এই হচ্ছে আমাদের সিট নাম্বার। আর ওদিকে পাঠান চলছে, জঘন্য ফিল্ম মারপিট চলছে। ভোরবেলা লোকে কোনো শান্ত বই দেয়, ভোরবেলা স্টার্টিংয়েই পাঠান চালিয়েছে। বাস ছেড়েও দিয়েছে। দুর্গা দুর্গা। আমরা কিন্তু বাসের টিকিট বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে। প্রথমে গড়িয়া থেকে বুক করলেও ক্যান্সেল হয়ে যাওয়াতে আমরা কিন্তু ফুল রিফান্ড পেয়ে যাই, কনভিনিয়েন্স ফি বাদ দিয়ে। আর ছুটিটা নষ্ট করব না বলে তৎক্ষণাৎই এসপ্ল্যানেড থেকে বাসের টিকিট বুক করে নিই। আমাদের কিন্তু মাথা পিছু পড়েছিল 350 টাকা। তোমরা কিন্তু রেড বাস অ্যাপ থেকে এসি নন এসি দুটোই পেয়ে যাবে। আমাদেরটা ছিল এসি সিঞ্জিনি সিটি বাস সার্ভিস। আর ওদিকে দেখো সূর্যি মামা কি সুন্দর উকি ঝুঁকি মারছে, আর আমরা উঠে পড়েছি দ্বিতীয় হুগলি সেতুর ওপর। ভোরের এই সুন্দর সময় বেশ সুন্দর পটেটো চিপস খেতে খেতে গল্প করতে করতে 3 জনে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। বেশ ভালোই লাগছিল, কিন্তু তাল কেটেছিল অন্য জায়গায়। আচ্ছা তোমরাই বলো, কার সকালে এরকম রক্তাক্ত বই দেখতে ভাল লাগে? সে যতই শাহরুখ খান আর দীপিকা পাডুকোন অভিনয় করুক না কেন। বাসটা কিন্তু বেশ স্মুথলি এগিয়ে চলেছিল আমাদের গন্তব্যের দিকে। প্রথম গন্তব্য নন্দকুমার। তো
এখন বাজে হচ্ছে 8:05 আর আমরা এসে পৌঁছালাম নন্দকুমারে। বাসটা এখানে 10 মিনিটের জন্য একটু হল্ট দেবে, ওই টয়লেট সবাই। মা আর মাসি গেছে, আমি বাসেই আছি, কারণ আমি বাইরে বেরোলে এইসব জিনিস কন্ট্রোলে রাখি। আর এদিকে পাঠান দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এমনিতেও বলিউড সিনেমা দেখতে হলে জানলার বাইরেই বুদ্ধি রাখতে হয়, পাঠান দেখতে হলে মার্সে বুদ্ধি রাখতে হবে, তারপর পাঠান দেখলে ভালো হবে। তো চলো। সত্যি বটে, আজকালকার বলিউড ফিল্ম দেখতে হলে মার্সেই বুদ্ধি রাখতে হয়, কারণ কখন যে লাফ দিয়ে হেলিকপ্টার ধরবে আর কখন যে ডাইভ মেরে সমুদ্রের নিচে ঢুকে যাবে তোমরাও ধরতে পারবে না। পাঠান শেষ হয়ে বা পুষ্পা চালিয়েছে। পুষ্পাটা তাও একটু বেটার বই পাঠানের থেকে। পুষ্পাও একেবারে অস্কার পাওয়ার মতো বই নয়, তবে হ্যাঁ 10টা বেজে গেছে, তাই মারপিট দেখতে খুব একটা খারাপ লাগছে না। আর এই বেলায় বাড়ি থেকে আনা ডিমগুলোর একটু সদ্ব্যবহার করে নিই। তো আলটিমেটলি দীঘায় ঢুকলাম। বাসে আসলে এই একটা প্রবলেম হয় যে নড়াচড়া করা যায় না, যেটা ট্রেনে করা যায়। এই জন্য আমি ট্রেন জার্নি বেশি সবসময় কমফোর্টেবল মনে করি। তো ওল্ড দীঘায় নামবো, আর ভোর 5টা থেকে শুধু মারপিট। 5:50 থেকে মারপিট দেখতে এলাম। তো হোটেলে আমরা এন্ট্রি করে গিয়েছি, হোটেল দেখাবো। তো অ্যাকচুয়ালি সকাল থেকে ওই চিপস কেক টুকটাক খেয়েই তো চালাচ্ছিলাম বাসে। খুব খিদে পেয়েছে। আগে আমরা 3 জন বেরোলাম কিছু ব্রেকফাস্টের খোঁজে। ব্রেকফাস্ট থেকে ফিরে এসে তোমাদের আমি হোটেলটা দেখাবো। হোটেলে আমি অলরেডি চেকিং করে গেছি। আর দীঘা দেখছি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন দীঘা এসেছিলাম তখন দীঘাতে এরকম ছিল না, এখন পুরো জমজমার পুরো ক্রাউডেড একটা জায়গা। তো চলো। বিচের সামনে একটা পরিষ্কার দোকান দেখে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট খেতে। আমি আর মাসিমণি নিয়েছিল আলুর পরোটা, মা নিয়েছিল ব্রেড টোস্ট। দাম একদম ঠিকঠাক ছিল, সব মিলে 90 টাকার মতোই পড়েছিল। আর এই ছিল আমাদের দুদিনের থাকার জায়গা, ইন্দ্রলোক লজ। আমরা সাধারণত দীঘা আসলে হোটেল সিবার্ডেই থাকি, কিন্তু হোটেল সিবার্ডে আমরা রুম পাইনি, তাই 2 দিন আগে হাতের কাছে যেটাতে বুকিং পেয়েছিলাম তাই বুকিং করে নিয়েছিলাম। মোটামুটি স্ট্যান্ডার্ড রুমই ছিল, উইথ এসি, 1500 টাকা পার ডে। আর এটা কিন্তু একদম এম প্লাজার সামনে। বিচ খুব একটা দূরে নয়, 500 মিটার মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স। তোমাদের লোকেশনটা আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এম প্লাজার একদম পাশেই কিন্তু আমাদের হোটেলটা, মোটামুটি ঠিকঠাক। তো এখন আবার একটু বেরোচ্ছি। এখন বাজে মোটামুটি হচ্ছে 1:45, লাঞ্চের জন্যই বেরোচ্ছি। তো ভাবছিলাম যে একবার বিচে যাব, কিন্তু প্রচণ্ড গরম, তাই আর বিচের সামনে যাইনি। ওই দিকটা আরও বেশি গরম লাগছে। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। ইচ্ছা আছে কষে কষাতে যাব। তো দেখি মার মাসি কি বলে। এই কষে কষাটা রিসেন্টলি হয়েছে, সেটা আমাদের কলকাতার ব্রাঞ্চ কিনা যাই না, গেলে বলে বোঝা যাবে। চলো দেখা যাক। তো কথা মতো চলে এসেছি কষে কষা। এই যে দেখছো পিছনে কষে কষা, লাইনে দাঁড়াতে হচ্ছে, আমাদের 5 নম্বর লাইন। আর ছোটোখাটো একটা গালের চড় খেলাম, তার কারণ হচ্ছে আমরা আমাদের হোটেলকে জিজ্ঞেস করেছিলাম যে কষে কষাটা কোথায়, বলতে পারলো না। তো বললো টোটো ধরে দিন, ওটা জাহাজ বাড়ির সামনে। আমরা জাহাজ বাড়িটা বুঝতে পারছিলাম না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো এর আগে যখন মানে দীঘায় এসেছিলাম, এটা 3-4 বছর আগেকার কথা বলছি, তখন এতটা ক্রাউডও ছিল না, আর এত মোড়ে রেস্টুরেন্টও ছিল না। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো তখন টোটোতে জিজ্ঞেস করলাম, টোটো বললো 50 টাকা লাগবে। ঠিক আছে, 3 জনে মিলে 50 টাকা দিয়ে দিচ্ছি। এলাম, দেখি একদম ওয়াকিং ডিস্টেন্স, মানে এটা একদমই কষে কষাটা আমাদের হোটেল থেকে
জাস্ট মিনিট 5-এরই হাঁটা পথ। তো এই তো চলো দেখা যাক এটা কলকাতার মতোই স্বাদ কিনা। এবার বাইরের গেট আপটা দেখিয়ে নি, দাঁড়াও। দীঘার কোষে কষার কিন্তু আমরা অনেক আগেই রিভিউ শুনেছিলাম, আর সবার মুখেই শুনেছিলাম যে দীঘা গেলে একবার অবশ্যই দীঘার কোষে কষাতে খেয়ে দেখো। তাই মা আর মাসিমণি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিল কোষে কষাতেই খাবে। আর ওরা দুজন ভীষণভাবে অথেন্টিক বেঙ্গলি ফুড খেতে ভালোবাসে, তাই অন্যদিকে কোথাও না তাকিয়ে সোজা কোষে কষাতেই এসেছিলাম। এটা কিন্তু কলকাতারই ব্র্যান্ড। তোমরা যদি কলকাতায় খেয়ে থাকো তাহলে মোটামুটি দাম টাম সম্বন্ধে আবার থাকবে, এখানে মোটামুটি একই দাম, তবে স্বাদের দিক দিয়ে দীঘা বেস্ট। আর আমরা কিন্তু ঢুকেই ফার্স্ট অর্ডার করে দিয়েছিলাম আমপানা শরবত। আর মাসিমণি অনেকক্ষণ ধরে ছবিটা তুলছে, বাড়ি গিয়ে নাকি আঁকবে। হ্যাঁ, আমপানায় চুমুক দিতে দিতেই এসে গিয়েছিল সেদিনকার লাঞ্চের অর্ডার। ডাল, আলু ভাজা, ঝিঙে পোস্ত, শুক্তো, ছানার ডালনা, ধোকার ডালনা, লেমন চিকেন, চাটনি, পাঁপড়, কিছুই বাদ ছিল না সেদিনের মেনুতে। আর সাথে এক বাটি পোলাওও নিয়েছিলাম আমরা তিনজনে। তবে তোমরা কিন্তু অর্ডার দেওয়ার সময় একটু বুঝে সুঝেই নেবে। আমরা কিন্তু এক বাটি রাইস আর এক বাটি পোলাও নিয়েছিলাম, আর সবকটাই কিন্তু আলাকাট করে এক বাটি করে নিয়েছিলাম। আর তাতে কিন্তু আমাদের হেসে খেলে আরামসে পেট ভরে গিয়েও বেঁচেছিল খাবার। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু অর্ডার করো। আর সবকটা খাবারই কিন্তু ছিল দুর্দান্ত স্বাদ। আর সব মিলিয়ে মোটামুটি আমাদের দাম পড়েছিল 2200 টাকার মতো। আর খাওয়া দাওয়া শেষ করে এই জাহাজ বাড়ির সামনে চললো কিছুটা ফটো সেশন। এই জাহাজ বাড়িতে কিন্তু 3D শো হয়, তোমাদের কাছে সময় থাকলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। বিকেল বেলার দিকে বাদাম সহযোগে সমুদ্রের ঢেউয়ের সাথে আমাদের চললো নানান গোপন কথাবার্তা। তো চলো, এই রেশ নিয়েই শেষ হবে আজকের গল্প। পরের পর্বে থাকবে দীঘার সাইট সিইং, তার জন্য করতে হবে একটুখানি অপেক্ষা। তো চলো, লাইক করো, নতুন যারা দেখলে সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করলাম। জয় ভবানী, জয় মহাকাল, জয় হিন্দ।